আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়? সরকারি অর্থব্যবস্থা বলতে বোঝায় অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতি বা পদ্ধতি নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। তো এখানে এই সমস্ত নিয়ে কিভাবে আয় করতে হবে, কিভাবে ব্যয় করতে হবে, ঋণ নিয়ে কি আমাদের হচ্ছে নীতিমালা গ্রহণ করা উচিত, এই সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয় এবং এটাকে বলা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। আয়কর প্রদান করা হয় কেন? আয়কর বলতে বোঝায় কোনো ব্যক্তির উপর আয়ের উপর যে কর ধার্য করে সেটি হচ্ছে আয়কর। এবং বাংলাদেশের অন্যতম বড় একটি আয়ের উৎস হচ্ছে এই আয়কর। বলা হচ্ছে বাংলাদেশ সরকার আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। সরকারের ব্যয় নির্বাহের জন্য আয়কর প্রদান করা হয়। সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয়। ফলে আয়কর সহ বিভিন্ন উৎস মারফত সরকার জনগণের নিকট হতে অর্থ কি করে? আদায় করে। যদি বলে এটা আদায় করা হয় কেন? সরকারের যে স্বাভাবিক কার্যক্রমগুলো রয়েছে, সরকার যে বিভিন্ন রকমের ব্যয় বা উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমগুলো পরিচালনা করে, এগুলা মানে চালু রাখার জন্য বা এগুলো চালু করার জন্যই মূলত আয়কর সহ আরও বিভিন্ন ধরনের কর তারা আদায় করে থাকে। পরবর্তীতে বলা হচ্ছে কিভাবে সরকারের আয় বৃদ্ধি করা যায়। এটা হচ্ছে সরকারের আয় বৃদ্ধি করতে হবে যে যে বিষয়গুলোর মধ্যে সেটা হচ্ছে বলা হচ্ছে আয় বৃদ্ধির আরও যে কৌশল রয়েছে তা হলো অনুৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় পরিহার, শর্তযুক্ত ঋণ গ্রহণ, সামাজিক নিরাপত্তামূলক খাতে ব্যয় বৃদ্ধি, মূল্য সংযোজন কর বৃদ্ধি, নিয়মিত কর প্রদানের মাধ্যমেও সরকারের আয় বৃদ্ধি করা যায়। অর্থাৎ সরকার আয়ের উৎস বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ আমরা জানি হচ্ছে সরকার যে মূলত দুইটা উৎস থেকে হচ্ছে মূলত কর আদায় করে, একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এবং এর মধ্যে যে খাতগুলো রয়েছে করের আওতায় তার বাইরেও আরও নতুন নতুন খাত সৃষ্টি করে এভাবে সরকার কি করতে পারে? তার আয় বৃদ্ধি করতে পারে। বাংলাদেশ সরকার ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতটি ব্যাখ্যা করো। তো বাংলাদেশের আয়ের গুরুত্বপূর্ণ খাত হচ্ছে শিক্ষা। সরকার হচ্ছে শিক্ষাকে একবারে হচ্ছে সবার হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক পরিমাণ বা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। ঠিক আছে? তো এই কারণে বলা হচ্ছে। আর শিক্ষা খাতে ব্যয় করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি, আপনি যখন শিক্ষা খাতে ব্যয় করবেন তখন সেটি কি হবে? দেশের জনগণ বা বাচ্চা কাচ্চা বা ছেলেমেয়ে যারা রয়েছে তারা হচ্ছে পড়াশোনার মাধ্যমে কি হবে? দেশের জাতীয় সম্পদে পরিণত হবে, তারা দেশের উন্নয়নে অগ্রগতি ভূমিকা রাখতে পারবে। যার কারণে সরকার কি করে? প্রতিনিয়ত ব্যাপক বা বিপুল পরিমাণে অর্থ এই শিক্ষা খাতে ব্যয় করে। বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে ব্যয়ের বর্ণনা দাও। তো একটু আগে বললাম যে হচ্ছে সরকার তার হচ্ছে দেশকে সমৃদ্ধ করার জন্য, অর্থাৎ আপনার কর্মসংস্থানকে আরও সুদৃঢ় করার জন্য, মানব সম্পদ উন্নয়নের জন্য কী করে? শিক্ষা খাতে ব্যাপক পরিমাণে ব্যয় করে। তো ব্যয়ের বর্ণনাটা হচ্ছে এরকম: বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে বা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সম্প্রতি এই খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, তারপর হচ্ছে কলেজ মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের জন্য নতুন নতুন কার্যক্রমে কী হয়েছে? যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপানুষ্ঠানিক হচ্ছে শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। তো এইভাবে হচ্ছে সরকার কী করেন? তার গুরুত্বপূর্ণ একটি খাত যে শিক্ষা রয়েছে সেখানে তার অর্থগুলো ব্যয় করে থাকে। তো এই ছিল হচ্ছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।